আজ আমি বলবো আর তুমি শুনবে। আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো রাগের আমি ধার ধারবো না। অনেক কষ্ট করে আনিয়েছি কেক, এভাবেই ফেলে রাখবেন? কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলল আয়েশা। আদনান কিছু সময়ের জন্য নিজেকে সামলে নিল। কেক কেটে আয়েশা সারপ্রাইজ পূর্ণ করলো, একে অপরকে খাইয়েও দিল। আদনান কেকের ক্রিম হাতে নিয়ে ঘাড়ে লাগিয়ে হুট করে সেখানে মুখ ডুবিয়েছে। এমন আক্রমণে আয়েশা বিমূঢ়, তার সম্পূর্ণ শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। কাঁপতে থাকা আয়েশাকে নিজের সাথে চেপে শান্ত করার চেষ্টায় আদনান। সে আজ নিজের মধ্যে নেই, মাতাল হয়ে গেছে। সেলফ কন্ট্রোল আয়েশাকে তার জন্য শাড়ি পরতে দেখেই হারিয়ে বসেছে। ঘাড় মাথা উঠিয়ে মুখ কানের সামনে নিয়ে বলে উঠল, সামলাতে পারবে আমাকে? আমি কিন্তু আজ বেসামাল হয়ে যাব। আয়েশা আদনানের শার্ট চেপে ধরে চোখ খিচে আছে। আদনানের লাগামহীন কথায় কান গরম হয়ে উঠছে, এর মধ্যে তার গরম নিঃশ্বাস। আদনানকে আগে কখনো এত গম্ভীর আর গভীর কণ্ঠে কথা বলতে শোনেনি। তার মনে হচ্ছে আর একটু সময় এখানে থাকলে নির্ঘাত মরে যাবে। আদনান আবারও বলল, আজ যা হবে এতে আমার কোনো দোষ থাকবে না আয়েশা। তুমি আমাকে পাগল করে দিয়েছ। শাড়ি পরে ভালোবাসার প্রকাশ করে আমার গালে তোমার দেওয়া প্রথম স্পর্শ আমাকে উন্মাদ করে তুলেছে। সো মিসেস আদনান শেখ, মে আই? আদনানকে জড়িয়ে ধরতেই সে তার উত্তর পেয়ে যায়। বাঁকা হেসে আয়েশাকে পাজা কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। হুট করে বলল, পুরো ঘরটাতে ফুল ছিটিয়ে রেখেছ, কিন্তু আসল জায়গাতে ফুল নেই। এমন একটা মুহূর্তে তার এসব লজ্জাজনক কথা না বললেই নয়। তার মতলবই আয়েশাকে লজ্জা দিতে দিতে শেষ করে ফেলা। কি রিয়াকশন দেবে তাই ভাবছে, কারণ লজ্জা পেতে পেতেও হাঁফিয়ে উঠেছে সে। টেবিল আর কাবার্ডের ওপর থেকে গোলাপের পাপড়িগুলো দুহাতে তুলে এনে আয়েশার কাছাকাছি বসেছে। তারপরই হলো আয়েশার ভয়ঙ্কর লজ্জামাখা চেহারায় ফুলের বর্ষণ। হয়েছিল ভালোবাসার বর্ষণ। সেই রাতেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টির মধ্যে মৃদু বজ্রপাতের আওয়াজ, শীতল হাওয়া বইছে সারা ধরণীতে। প্রিয় মানুষকে কাছে পেয়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল আদনান। নিজের সব ভালোবাসা উজাড় করেছিল সেদিন। এই বৃষ্টি তাদের মিলনের সাক্ষী, বারবার, প্রতিবার। নতুন সকাল, সূর্যের কিরণ হালকা তীব্র হতে শুরু করেছে। সূর্যের তাপকে উপেক্ষা করেই চলেছে ঠান্ডা হাওয়া। প্রতিযোগিতায় নেমেছে। রাতের বৃষ্টির ঘ্রাণ যেন সকালের বাতাসের সাথে এখনও মিশে। আয়েশার ঘুম ভাঙতেই চোখ গেল আদনানের দিকে। অর্ধেকের বেশি বিছানা দখল করে উপুর হয়ে শুয়ে আছে। একসাথে থাকলে প্রায় দেখা হয় তাকে ঘুমানো অবস্থায়। আজ কিছুটা ভিন্ন। তার দিকে তাকিয়ে খানিকটা লজ্জাও পেল আয়েশা, কিন্তু পর মুহূর্তেই আদনানের ফর্সা পিঠে লাল আঘাতের দাগ দেখে মিয়ে গেল। ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, কিন্তু সে যদি উঠে যায়, এই অবস্থায় উঠে গেলে আয়েশাকে লজ্জা দিয়ে একদম শেষ করে দেবে যে। আয়েশা আদনানের দিকে চেয়ে একবার পরখ করে নিল সে কি আসলে ঘুমিয়ে, নাকি তার ঘুমন্ত মায়াভরা চেহারা দেখে আশ্বস্ত হলো সে। চোখের পাপড়িগুলো বেশ ঘনতার, দাড়িও আজকাল বাড়িয়েছে। আর চুল, সে তো সবসময়ের মতো উস্কো খুস্কো। আঘাত ছুঁয়ে দেখতে গিয়ে এখন তার ঘুমন্ত চেহারা ছুঁয়ে দেখবারও ইচ্ছা জেগেছে। সাথে সাথে নিজের ইচ্ছের লাগাম টেনে ধরল আয়েশা। নিজেকে নিজে মনে মনে বেহায়া উপাধি দিয়ে আদনানের পিঠে আঘাত হালকা ছুঁয়ে দিল। তারপর যার ভয় ছিল সেটাই হয়েছে। আদনান সাথে সাথে ঘুরে আয়েশাকে নিজের সাথে এক টানে মিশিয়ে ঘুমন্ত কণ্ঠে বলছে, আমি জেগে থাকা অবস্থায় আদর করবে? কি চোরের মতন লুকিয়ে লুকিয়ে ভালোবাসা দেখাও বলো তো, আবার ধরাও পড়ে যাও। আয়েশা উঠে যেতে চাইলেও দেয়নি, শক্ত করে ধরে আছে তাকে। একটা কথা বলি, কালকে কিন্তু অনেক ছাড় দিয়েছি, কিন্তু যেদিন 100-150 মানুষ নিয়ে এসে তুলে নিয়ে যাব, সেদিন কি হবে জানো? আমার বাড়ি আমার ঘরে কিন্তু কোনো ছাড় নেই। আমার বাড়ি আমার ঘর, আর তুমি আমার। সেখানে সম্পূর্ণ রাজত্ব আমার থাকবে। হ্যাঁ, দেখা যাবে কার রাজত্ব চলে। কি? হ্যাঁ, আর শোনো, দিনে ঘুমানোর অভ্যাস করো। দিনে কমপক্ষে 4 ঘন্টা ঘুমাবে। কেন? আদনান হালকা একটু মাথা তুলে আয়েশার কানে কানে বলতে লাগলো, কারণ দিনে তোমার রাজত্ব চলেও রাতে আমার রাজত্ব চলবে। ঘুমানোর সুযোগ কিন্তু নাও পেতে পারো। দুষ্টুমের ছলে আদনান হাই তুলে বলছে। বড্ড লাগামহীন পুরুষ সে। যতটুকু ভালোবাসে তার চেয়ে বেশি লজ্জা দেয়। আয়েশা পণ করেছে যাই করুক রাখবে না, কারণ এই মানুষটাকে হারানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। হারিয়ে গেলে সে নিজেই বাঁচবে না। অনেক মানুষ হারিয়েছে এই ছোট্ট জীবন থেকে, কিন্তু আদনানকে শক্ত করে শিকলে বাঁধবে। কানের লতিতে একটি গাঢ় চুমু বসিয়ে দিল।
কিছুক্ষণ আবেশে একে অপরের সাথে মিশে থাকার পর আয়েশা উঠে গেল। ছাড়ুন, আমার অনেক খিদে পেয়েছে। আজ তাদের ডেস্টিনেশন সাদা পাথর। আদনান ঘুরতে যাওয়ার জন্য বরাবরই উৎসুক। আজ আয়েশাকেও তেমনই দেখাচ্ছে, ভীষণ খুশি। কাল মনের অনেক বড় বোঝা নামিয়েছে, ভালোবাসার প্রকাশ করেছে নিজের প্রিয় মানুষের কাছে। এর মধ্যে আজ তার জন্মদিন। সব মিলে দিনটাকে পৃথিবীর শ্রেষ্ঠ দিন মনে হচ্ছে। রেডি হয়ে আদনানের দিকে একবার তাকালো। আয়েশা সাহসী মেয়ে, কিন্তু আদনানের ক্ষেত্রে ভালোবাসা দেখাতে ভীতু। আজ ইচ্ছে হলো একটু সাহস নিয়ে তার কাছে যাওয়া যাক। আদনান শার্টের হাতা ঠিক করতে থাকা অবস্থায় আয়েশা তাকে আটকে দেয়। কোনো কথা না বলেই তাকে জড়িয়ে ধরে শক্ত করে। আদনান কপালে চুমু এঁকে দিল সাথে সাথে, আর বলল, ভয় অনেক খারাপ জিনিস, মানুষকে ভালো থাকতে দেয় না। কখনো কোনো বিষয়ে তোমার ভালো লাগা জন্মালে কাউকে ভালোবাসলে বলে দিতে হয়। বেশি সময় নিলে সেটা আবার কষ্টে পরিণত হয়ে যায়। ভেবো না আমাকে পরিপূর্ণরূপে নিজের করে নিয়েছো বলে আমরা এই ভালোবাসাটাকে সামাল দিতে পারবো না, হারিয়ে যাবে। ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে কিছুটা তুমি কম্প্রোমাইজ করবে, আর কিছুটা আমি। এটাই তো জীবন, না? তোমার জীবনে কেন এত কালো মেঘ আমি জানি না, আর কখনো জানতে চাইনি। কেন জানো? ওটি টানতে নেই। যতটুকু জানার প্রয়োজন ছিল আমি জেনেছি। আমি তোমার সাথে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চাই। বর্তমানকে রঙিন অতীতে এত সুন্দর করে সাজাতে চাই যেন পুরনো কোনো খারাপ কিছু তোমার মনে না পড়ে। আমি তোমাকে অনুভব করি, তুমিও কি করো? আমি এত সাজিয়ে বলতে পারবো না। যেভাবে আপনি বললেন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু বোঝাতে পারি না। আমার এই রোগের ওষুধ কোথায়? আমি চাই এই রোগটা সারা জীবন থাকুক। দুজন একসাথে ভালোবাসা প্রকাশের প্রতিযোগিতায় না নামলে ভালোবাসাটা পানসে হয়ে যাবে। আমার এমন বেখেয়ালি ভাব আপনাকে কষ্ট দেয়? বোকামি। একটা সম্পর্কে একজন আগুন হলে আরেকজনের পানি হতে হয়। ওই আগুনটা তুমি। সো হট। কাল রাতে যে ঝলসে দাওনি এই আগুনে, তাই অনেক। চোখ টিপে আয়েশার দিকে দুষ্টু হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। আয়েশা রাগে রকচটা স্বভাবের হলেও তাকে বোঝে আদনান। কিন্তু এই লোক, সে সিরিয়াস মোমেন্টে এমন একটা কথা বলবে যেটা সব জায়গায় খিচুড়ি বানিয়ে দেয়। ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে মেজাজ বিগড়ে যায়। কি সুন্দর সুন্দর কথা বলছিল, তার মধ্যে এমন কিছু কথা জুড়ে দিল যেটা একদমই অযথা। ধাক্কা নিয়ে নিজেকে সরিয়ে নিয়ে মনে মনে গালি দিচ্ছে আদনানকে, ভয়ানক গালি, যেটা হয়তো আদনানও জানে না। যেতে যেতে বলেও গেল, আপনার সাথে কথা বলা একদম বেকার। সাদা পাথরে এসে পৌঁছেছে তারা। চারপাশে বিভিন্ন শপ, তার মধ্যে আদনানের সবচেয়ে পছন্দের দোকানে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। অথেন্টিক ইন্ডিয়ান চকলেটের দোকান। একটু একটু করে 15টি চকলেট তুলে নিয়েছে। নিজের দুই হাতে জায়গা না থাকায় আয়েশার হাতে ধরিয়েছে কতগুলো, আর আয়েশা আহাম্মগের মতন দাঁড়িয়ে তার পাশে। এতগুলো চকলেট নিচ্ছেন কেন? মাথায় দেব। চকলেট কি মাথায় দেওয়ার জিনিস? বউ কি শুধু রাগ করার জিনিস? এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই, বিধায় চুপ আয়েশা। মামা, এই নিন অর্ধেক টাকা, আর চকলেটগুলো আপনার দোকানে রাখুন, আমি আসার পথে নিয়ে যাব। বলে একটু দূরে এগিয়ে যেতেই আয়েশা বলে, যদি না দেয় চকলেট, অস্বীকার করে আপনি টাকা দেননি। তার মাথায় টোকা দিয়ে আদনান বলল, এই যে আমার রাগী বোকা বউ, বলো তো আমার মোবাইলটা কোথায়? আপনার বুক পকেটে। এখানে কি করছে মোবাইলটা? মোবাইল তো প্যান্টের পকেটে রাখার জিনিস, তাই না? আমি কি করে বলবো? মোবাইল বুক পকেট থেকে বের করে একটি ভিডিও দেখলো। সে রেকর্ড করেছে সব। এমন ভয়ঙ্কর বুদ্ধি দেখে আয়েশা নির্বাকছে আদনানের দিকে। আদনান হাসতে হাসতে উত্তর দিল, অনেক পরে ধরা খেয়েছিলাম এখানে। এভাবেই চকলেট আর কিছু জিনিস কিনে টাকা দিয়ে গেছিলাম, পরে আর এগুলো পাইনি, তাই আর কি এই টেকনিক। এতটুকু মাথায় এত বুদ্ধি? তোমার চেয়ে বড় মাথা। বইরার দামরা আপনি। ভরা মজলিসে সবার সামনে হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল, আর চোয়াল শক্ত করে বলছে, কি বললে? আমি বুড়ো আর দামরা? আয়েশা আশপাশ তাকিয়ে দেখলো অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে। হাত ছাড়ানোর চেষ্টা করে বলছে, ছাড়ুন, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আদনান আয়েশার দিক থেকে দৃষ্টি সরিয়ে দেখলো একদল ছেলে আর কয়েকটা তাদের বয়সের কাপল তাদের দিকে তাকিয়ে আছে। তারপর এমন কাণ্ড ঘটিয়ে বসলো যেটা কল্পনার বাহিরে। ভাই, বউয়ের হাত ধরেছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আয়েশা তার মুখ চেপে ধরবে এমনি আর এক হাতও আদনানের দখলে। আবার বলছে, আসলেই বউ হয় ভাই,
বিশ্বাস হচ্ছে না? আসুন, বিয়ের ছবি দেখাচ্ছি। সবাই হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কেউ মুখ চেপে হাসছে। যারা অবাক চোখে তাকিয়েছিল তাদের উদ্দেশ্যে আবারও বলল, আপনাদের কয়েকজনের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা বিশ্বাস করছেন না। আসেন, কাবির নামার সফট কপিও আছে। আয়েশা আদনানের হাত থেকে ছোটার আপ্রাণ চেষ্টা করছে। হাত ছাড়লেই কলারটা টানতে টানতে নিয়ে যাবে এখান থেকে। লজ্জা শরমের মাথা খেয়ে বসেছে। ফালতু অসভ্য লোক। অপরদিকে বাকি সবাই যার যার মতন চলে গেল। কাপলদের মধ্যে অনেকেই বলছে, কিউট কাপল। অনেকে বলছে, দেখো, কিছু শেখো, বউকে কি করে আগলে রাখতে হয়। লজ্জা করে না আপনার আদনান? রক্তচক্ষু করে আয়েশা আদনানকে উদ্দেশ্য করে বলল। আদনান হাত ছেড়ে দিল। অদ্ভুত হাসি মুখে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। এমন বিহেভ করছে যে সে কিছুই করেনি, অথচ কত বড় ঘটনা ঘটিয়ে বসে আছে। তার উত্তর ছিল না। এবার আয়েশা কথা না বলেই নৌকার দিকে এগোতে এগোতে বলল, আজকে হোটেলে ফিরি একবার। আপনার একদিন কি আমার একদিন। এমন মেডিসিন দিব মহিলাদের মতন লজ্জা পাওয়া শুরু করবেন। হাড় একটাও আস্ত রাখবো না। সিটি বাজিয়ে তার পিছু পিছু হাঁটছে। তার উত্তরে বলল, তার আগেই আমি তোমাকে লজ্জা দিয়ে দিয়ে শেষ করে ফেলবো, জুনো। নৌকায় একদম কোনায় বসে আছে আয়েশা। আদনান বারবার খোঁচাখুচি করলেও উত্তর দেয়নি। হঠাৎ চোখ পড়ল সুদূরে পাহাড়গুলো। কি সুন্দর! এত উঁচু পাহাড় একদম মেঘের সাথে মিশে যাচ্ছে। পাহাড় প্রেমীদের জন্য এই দৃশ্য অনুভূতি সৃষ্টি করে। এই পাহাড়গুলোর ওপর পাশেই ভারত। দুই দেশের মাঝখানে এই পাহাড় শির উঁচু করে দাঁড়িয়ে, বাধা দিয়ে অনিকেত প্রান্তরের লাইনগুলো কেমন যেন মিলে যায় এই দৃশ্যের সাথে। তাছাড়াও মনে পড়ছে মার্ক অবমাসিকের একটি উক্তি, আমি পাহাড়কে ভালোবাসি কারণ তারা আমাকে এটা অনুভব করায় যে আমি তাদের চেয়ে ছোট। অনুভূতির সাগরে ডুব দিয়ে পাহাড়কে অনুভব করেছিল আয়েশা। দীর্ঘশ্বাস নিচ্ছিল বারে বারে। নিজের অজান্তে মুখে হাসি ফুটিয়েছিল। এই হাসি খুব কাছে থেকেই পর্যবেক্ষণ করছিল আদনান। আমি পাহাড় হতে চাই, যেন আমায় দেখে আমার সবচেয়ে প্রিয় মানুষটির মুখে হাসি ফোটে। আমার চোখে যে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, সে যেন আমায় দেখে অনুভূতি শিখতে হয়। পাহাড়ের উচ্চতার ন্যায় ভালোবাসা হোক তার মনে, মিশে যাক আমার সাথে, শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকুক আমার সঙ্গে। কেউ পাহাড় হয়ে গেলে যে কোনো এক বিশাল সমুদ্র একাকিত্বে ভুগবে, শুকিয়ে তৃষ্ণার্ত মরুভূমিতে পরিণত হবে। আদনান আয়েশা একে অপরের দিকে তাকিয়ে, দুজনের মুখে হাসি। আয়েশার পাহাড় পছন্দ আর আদনানের সমুদ্র। রাগ কমে গেছে। রাগ ছিলই বা কখন? এখন আদনানের সাথে রাগের চেয়ে ভালোবাসা দেখাতে ইচ্ছে হয়। সাদা পাথরের সংকীর্ণ পাথরগুলোর ওপরে খালি পায়ে হাঁটছে তারা। রৌদ্রের প্রচণ্ড তাপে পাথরগুলো এক একটা আগুনের গোলায় পরিণত হয়েছে। শক্ত পাথরগুলো একদম পায়ে ধারালো হয়ে লাগছে। মনে হচ্ছে পাথর না, কোনো আগুনের তৈরি ধারালো বস্তুর ওপর দিয়ে চলছে তারা। কষ্ট হলেও বলছে না আয়েশা, কোনো উপায় নেই। জুতো দুজনেরই ভিজে একাকার। বোকার মতন তারা জুতো পরেই পানিতে পা ভিজিয়েছিল কি ভেবে? এটা নিয়ে এখন আফসোস করছে। হঠাৎ আদনান থেমে গেল। আয়েশাকে দাঁড় করিয়ে তার হাত থেকে জুতো নিয়ে নিল। সাথে এনেছিল একটি ব্যাগ। সেখান থেকে পলিথিন বের করে নিজের আর আয়েশার জুতো মুড়িয়ে ব্যাগে ভরে নিল। ব্যাগ দুই কাঁধে চেপে আয়েশাকে এক টানে পাজা কোলে তুলে নিল। আয়েশার সাথে সাথে বোকা বনে গেছে। কষ্ট হচ্ছিল, হাঁটতে বলনি কেন? আয়েশা আর তার প্রশ্নের উত্তর দেয়নি। গলা জড়িয়ে ধরে এভাবেই একে অপরের চোখে চোখ রেখে চলছে। তার দিকে তাকিয়ে ভাবলো, এমন একটা মানুষই তো চেয়েছিল যে তার মুখের কথা না, মনের কথা বুঝবে। মুখ দিয়ে তো কত কি বলে সে, কিন্তু মনে থাকে অন্য কথা। আয়েশা তার দিকে ঘোর লাগানো চোখেই তাকিয়ে আছে আর গভীর আওয়াজে বলল, পা ব্যথা করবে আপনার। সাথে সাথে উত্তর আসলো, তুমি এভাবে তাকিয়ে থাকলে করবে না। খাবার সেরে হোটেলে ফিরতে রাত 9টা বেজেছে। সাদা পাথর ছাড়াও সেখানকার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছে তারা। আয়েশার পায়ে প্রচণ্ড রকমের ব্যথা। লাল হয়ে গেছে পায়ের তালু। নিজেই এত ব্যথায় কাতরাচ্ছে। না জানে আদনানের পায়ের কি অবস্থা। আদনানকে ওয়াশরুম থেকে বেরোতে দেখে তার দিকে এগিয়ে গেল। নিঃশব্দে তাকে বিছানায় বসালো, কারণ মুখে বললে সে কোনো দিনও আসবে না। তাকে বসিয়ে নিজের ব্যাগ থেকে ব্যথার মলম এনে তার পাশে গিয়ে বসলো। একদম কথা বলবেন না, পা তুলেন। মলম লাগিয়ে পা মালিশ করে দিচ্ছি। আরে লাগবে না। বলেছি না কথা বলবেন না। কিন্তু কত বড় সাহস আপনি আপনার বউয়ের মুখের উপর তর্ক করেন? আপনার বউ কথাটা শুনে আদনানের ভীষণ ভালো লাগছে। আসলেই তো তার বউ, তার প্রেমিকা, তার বন্ধু।
কিন্তু সেই মানুষের মুখে অধিকার খাটানো কথাগুলো ভীষণভাবে মন ছুঁয়ে যাচ্ছে তার। আয়েশা সুন্দর করে মলম লাগিয়ে মালিশ করে দিচ্ছে। জাদু আছে হাতে বলতেই হয়। আরাম লাগছে, ব্যথাগুলো যেন এক এক করে উধাও হয়ে গেল। আয়েশা উঠে যেতে নিলে তাকে টেনে এনে বসিয়ে নিজে তার পায়ে মলম লাগানো শুরু করে। পায়ে হাত দিচ্ছেন কেন? আমি লাগিয়ে নিতাম। বলে যেন তার কি হলো, হুট করে আয়েশার পায়ের তালুতে চুমু বসিয়ে দিয়েছে। এহেন কাণ্ডে আয়েশা লাফিয়ে উঠল। এটা কি করছেন? পায়ে কত ময়লা আছে জানেন? থাকুক। পাগলামি করবেন না, আমি লাগিয়ে নিচ্ছি, আপনি ঘুমোন। কত বড় সাহস তোমার, নিজের স্বামীর মুখে মুখে তর্ক করছো। তার কথায় একগাল হেসে নিল আয়েশা। চুপচাপ দেখছে কিভাবে তার স্বামী তার সেবা করছে। মলম লাগানো শেষে চুপচাপ গিয়ে রুমের লাইট অফ করে আয়েশাকে আবারও পাঁজা কোলে তুলে বিছানায় ঠিক করে শুইয়ে দিয়েছে, সাথে নিজেও তার ওপর ভর দিয়ে শুয়ে। অনেক ভালোবাসি। আয়েশা আদনানের চুলে হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু তার এই ভালোবাসার কোনো উত্তর দেয়নি। আদনান মুখ তুলে আয়েশার দিকে চাইল, তার চাহনিতে স্পষ্ট আবেদন। উত্তর চাই তার। আয়েশা দুষ্টু চেহারা বানিয়ে বলছে, আমি একদমই ভালোবাসি না। আদনানের গলার স্বর পরিবর্তন হয়েছে। তাই? তারই তাইয়ের মনে খুবই ভয়ঙ্কর, তাই বলে বুঝিয়ে দেয় সামনে অপ্রত্যাশিত কিছু ঘটতে চলেছে। হলো তাই আয়েশাকে রেসপন্স করার সময় না দিয়ে তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। আলতো আলতো করে খুব যত্নে চুমু খাচ্ছে। কে জানতো এই যত্নের পর এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। আয়েশা আবেশে চোখ বন্ধ করতে নিলেই আদনান তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। ব্যথায় চিৎকার করে আদনানকে সরাতে চাইলেও শক্তির সাথে পেরে ওঠেনি। মনে আছে বলেছিলাম না, তোমার এই ঘাড়ের তিলটার সঙ্গে আমার বোঝাপড়া আছে। অনেক জ্বালায় আমাকে, তোমার দিকে টানে, আকর্ষিত করে আমাকে। আউট অফ কন্ট্রোল হয়ে যাই আমি। এতদিন কন্ট্রোল করেছি, কিন্তু এখন আর দরকার নেই। সুযোগ হলেই ছুঁয়ে দেব। আমাকে বেশি বেশি পাগল করলে দু একটা কামড় বসিয়ে দেব, যেমন এখন দিলাম। ঠোঁটে স্পর্শ পেল আয়েশা। ছোট্ট করে চুমু খেয়ে আবার মাথা তুলে বলল, এই ঠোঁটগুলো আমার বড্ড প্রিয়। বলেই আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়েছে। আজ যেন আয়েশার চিকন ঠোঁট জোড়া আদনানের দখলে, এমনভাবে মিশে আছে তার সাথে শ্বাসও নিতেও সুযোগ পাচ্ছে না। কয়েক মিনিট পর ছেড়ে দিল আদনান। কপালে চুমু দিয়ে প্রশ্ন করল আয়েশাকে, তোমার কাছে স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের অর্থ কি? আদনানের কথায় হুঁশ ফিরেছে তার। এতক্ষণ যাবৎ ঘোরেছিল আদনানের ঘোরে। আয়েশা আদনানের এলোমেলো চুল সরিয়ে তার কপালে নিজেও ভালোবাসার পরশ দিল। আমার কাছে ভালোবাসার মানুষ মানে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী মানে নিজের আপন একান্ত ব্যক্তিগত একজন মানুষ, যার কোনো ভাগ নেই। তুমি তাহলে আমাকে আদর কেন করো না? ঠোঁট উল্টে প্রশ্ন ছুড়ে দিল। করব না। যেমন প্রশ্ন তেমন উত্তর দিল আয়েশা। লজ্জা পাও? সব সময়ের মতন নিরুত্তর আয়েশা। কেন লজ্জা পাও? আমি তোমার স্বামী হই, আমারও তো ইচ্ছে করে আমাকে কেউ একটু আদর করুক, তাও নিজের থেকে। কি আবার এটা বলো না যে এটার জন্য সময় লাগবে। তুমি তো জানো স্বামী স্ত্রীর সম্পর্কটা। জানি, কিন্তু কিন্তু কি? আমি কখনো কোনো ছেলের এত কাছে আসিনি, কিন্তু কাল রাতে তাই একটু। আদনান কিছু সময়ের জন্য চুপ করে গেল। তার কানে ভাসছে রিহানের বলা কিছু কথা। সে আকার ইঙ্গিতে বলেছিল আয়েশা তাদের সাথে মেলামেশা করেছে, যেটার মানে খুবই জঘন্য দাঁড়ায়। নিজেকে অপরাধী মনে হচ্ছে, কেননা একটা সময়ের জন্য রিহানের কথা শুনে তার বিশ্বাসটাও নড়ে গিয়েছিল। কিন্তু এখন যে মেয়ে কিনা নিজের স্বামীকে ভালোবেসে কাছে নিতে এত দ্বিধাবোধ করেছে, সে অন্যের সাথে। ছি! আর আয়েশার কথার মধ্যেই সত্যতা লুকানো। সে তাকে এমন একটি উত্তর দিয়েছে যেটাই পরিষ্কার আয়েশাকে আজ পর্যন্ত কোনো অপবিত্র ছোঁয়া স্পর্শ করেনি। আয়েশাকে এই বিষয়ে কোনো ধারণা করতে দেয়নি। সে জানলে হয়তো ভেঙে পড়তো। ওয়াশরুমে যাওয়ার নামে উঠে গেল আদনান। আয়েশার চোখের আড়াল হয়ে দীপককে মেসেজ দিল, ভাই রিহানকে ভালো মতন খাতির করা হচ্ছে তো? যতটুকু করা হচ্ছে তার পরিমাণ বাড়িয়ে দিন। আমার বউয়ের চরিত্রের উপর আঙুল তুলেছিল, বাকি কাজটা আমি এসে করব। রিহানকে কেরানীগঞ্জে থানায় পাঠানো হয়েছে। সেটা দীপকের কর্মস্থল নয়, তারপরও সেখানকার অফিসারদের ঠিকঠাক মতো সব বুঝিয়ে দিয়েছে সে। জেলে বসে উসখুস করছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। তার পাশেই একজন খুনের আসামি নাক ডেকে ঘুমাচ্ছে। এটা তার কিছুদিনের জীবন। সামনে তাকে দেখলো আরশিকে, ভোতা মুখ আর চোখে অশ্রু নিয়ে তার সামনে দাঁড়িয়ে। আরশিকে 10 মিনিটের জন্য তার সাথে দেখা করার সুযোগ দিয়েছে পুলিশ।
ফোন এনেছিস? হ্যাঁ, কিন্তু রেহান, আমি এসেছি এতে তোমার কোনো খেয়াল নেই। তুমি ফোন ফোন করছো। একদম বেশি কথা বলবি, জবান টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার জীবনের আলগা একটা প্যারা। একটুকুও ভালোবাসো না আমায়? ভালোবাসা বাদ দিলাম, মায়াও হয় না আমার জন্য তোমার? মায়া? তোর মতো ক্যারেক্টারলেস মহিলার জন্য? তোকে বিয়ে করেছি তোর 7 জনমের ভাগ্য। ঢং কম করে মোবাইল দে, আর আশপাশ চেক কর কেউ আছে কিনা। আয়শার ফোন বাজছে। স্ক্রিনের দিকে তাকিয়ে আরশি নামটা দেখে মেজাজ বিগড়ে গেল। ভ্রু কুচকে তাকিয়ে আছে ফোনের দিকে। আদনানও একই অবস্থায়। আদনান আয়েশাকে বলল, হয়তো স্বামীর জন্য আত্মনাদ করতে কল করেছে। ধরো, লাউড স্পিকার দাও। আয়েশা ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে রিহানের আওয়াজ ভেসে আসলো। আয়েশা, কেমন আছো আয়েশা? কোথায় তুমি? আমাকে জেলে ফেলে রেখেছো কেন? আদনান খপ করে ফোন নিজের হাতে নিল, নিয়ে বলল, কথা বলো, কি করছো আয়েশা? আদনান বলে উঠল, এত রাতে একটা বিবাহিত কাপল কি করে রিহান? পুরো মুডটাই নষ্ট করে দিলি, রোম্যান্সের 12 বাজিয়ে দিলি। আমার আয়েশাকে ছুবি না তুই একদম আদনান। শুধু ছোবো না আয়েশা যান, ওকে কাল রাতের ঘটনাটা বলে দিই। কি বলো? আদনানকে ইশারা দিয়ে আয়েশা বলছে সামলে নেনিকে, তার কোনো ইন্টারেস্ট নেই। আমি বিশ্বাস করি না। রিহান তেজি গলায় বলে উঠল, না করলে আর কি করার বল? আয়েশা যে তোকে ভালোবাসে এর প্রমাণ কি? আয়েশা এক লাফে উঠে গিয়ে ফোন হাতে নিল, নিয়ে বলল, হ্যাঁ, ভালোবাসি। আর ওর সামনেই বলছি এটা, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। যেখানে রিহানের মতো কীটপতঙ্গের জায়গা শুধু আমাদের পায়ের নিচে, আর তোর মতন মানুষকে এর চেয়ে বেশি প্রমাণ দেব? কখনো না, ছোট লোক। এবার আদনান বলল, একে তো নিজে এত বড় কেস খেয়েছিস, এখন যে তোকে লুকিয়ে ফোন দেওয়ার দেয় তোর বউ জেলের ভাত খাবে, ভালোই হবে। জামাই বউ মিলে জেলে সংসার করিস। বাসরের ব্যবস্থা করবো নাকি জেলে? নিজেরা রোম্যান্স কর, আমাদের রোম্যান্সে বাধা দিস না, ওকে? নাহলে মিষ্টি মধুর মামার ডাক শুনতে পাবি না। তোর অনাগত ভাগ্নে ভাগ্নির বাবা মা এখন ব্যস্ত আছে, তাই এখন নট টু ডিস্টার্ব। ঠিক আছে মামা? অনাগত ভাগ্নে ভাগ্নির বাবা মা কথাটা শুনে আয়েশা লজ্জায় লাল হয়ে গেছে। আবার কাঁথা মোড়া দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। কি হলো, তুমি আবার নাল নীল কেন হচ্ছ? কই, কিছু না। আয়েশা, কি? তোমার ওয়েট করানোর অভ্যেসটা কিন্তু অনেক খারাপ। আমার বাচ্চা কাচ্চাও পৃথিবীতে আসার আগে তোমার এই বদ অভ্যাসের শিকার হবে। ধুর, ঘুমন তো। এমন অবস্থা হলে আমার আর বাবা ডাক শোনা লাগবে না। এই বলো না, কতদিন ওয়েট করাবে এটার জন্য? জানি না। আয়েশাকে টেনে নিজের বুকে ঘুরিয়ে বলল, না, বলতেই হবে। প্ল্যানিং কি? আয়েশা আদনানের দাড়ি টানতে টানতে বলল, 2 বছরের আগে যদি নামও নিয়েছেন, ঘুষি মেরে নাক বাঁকা করে দেব। হাই হাই, কিন্তু এই 2 বছরের ব্রত কেন? বলবো না। আদনান আয়েশাকে সুরসুরি দিতে শুরু করেছে। বলবে নাকি আরো দেব? আরে বলছি, থামুন। বলো। আয়েশা আজ নিচ থেকে আদনানের বুকে মাথা রেখে বলল, আমি আপনার সাথে টাইম স্পেন্ড করতে চাই, একজন আরেকজনকে সময় দিতে চাই। এমন না যে আমার সন্তানের শখ নেই, অবশ্যই আছে। মা হওয়া সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। বাবু একটা অনেক বড় দায়িত্ব। আমি চাই না জলদি জলদি এত বড় দায়িত্ব ঘাড়ে পড়ে যাক। আজকাল দেখা যায় বাচ্চা সামলাতে সামলাতে স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিতে ভুলে যায়। আক্ষেপটা রয়ে যায় শেষ বয়সে, কিন্তু এতে সন্তানের কোনো দোষ নেই। তারা তো আরও মজবুত করে সম্পর্ক। আমি চাই আমাদের সন্তান আমাদের মধ্যে এমন সময় আসুক যখন আমরা দুজন মজবুত, আমাদের সম্পর্ক কোনো ঝড় এসে ভেঙে দিতে না পারে, যেন সেও একটা সুস্থ আর ভালো প্যারেন্টিয়াল এক্সপিরিয়েন্স পায়। একটু থেমে আবারও বলল, হয়তো বুঝাতে পারলাম না, তাই না? আমার কথায় মনে হচ্ছে আমি অনেক স্বার্থপর। আদনান আয়েশার ডান গালে চুমু খেয়ে বলল, জেলাস মম। নিজের জামাইকে কারোর সঙ্গে শেয়ার করতে রাজি না, ইভেন নিজের সন্তানের সঙ্গেও না। আই লাইক ইট। কিন্তু সে যখন আসবে তোমার বেল নেই। সম্পর্কে একে অপরকে বোঝা অনেক গুরুত্বপূর্ণ, সেটা আদনান ভালোভাবেই জানে। আয়েশার মনের কথা পরিষ্কার করে বলে দেওয়ার স্বভাবটা বিয়ের দিন থেকেই দেখছে, যেটা তার প্রতি আদনানের বিশ্বাসকে বারবার পোক্ত করেছে। এই বিশ্বাস ভাঙা অসম্ভব। আজ সিলেটে তাদের শেষ দিন।
কাল সকালেই রওনা হবে। এই কয়দিনে আদনান লাগেজ থেকে সব বের করে এলোমেলো করেছে। শার্ট, প্যান্ট, আলমারি আর লাগেজের পরিবর্তে জায়গা পেয়েছে সোফায়, বিছানায় অথবা সাইড টেবিলে। অনেক অগোছালো সে। আর আয়েশা ঠিক তার বিপরীত। উল্টোপাল্টা জিনিস দেখলে তার মাথায় রক্ত চড়ে যায়। এই তো একটু আগেই ফ্যামিলির সবার জন্য টুকিটাকি কিছু কিনতে ভর সন্ধ্যায় শাওয়ার নিয়ে ভেজা টাওয়েলটাও বিছানায় ফেলে গেছে। আর তার তৈরি করা এই মেস ঠিকঠাক করছে খোদ আয়েশা। কাজ করছে আর বিরক্তির উচ্চারণ করছে। আদনান ফিরেছে রাত 8টার দিকে। পাক্কা 2 ঘন্টা শপিং করেছে। মেয়েরাও এত সময় নেয় না। হাতে এক গাদা ব্যাগ এনেই ছুঁড়ে মারল বিছানায়। মাত্র আয়েশা পুরো বিছানা গুছিয়েছে। এমন অবস্থা দেখে চোখ গরম দেখতেই আদনান ভদ্র ছেলের মতন ব্যাগ তুলে আলমারিতে রেখে দিল। শুধু একটা ব্যাগ ভাতে। আয়েশার চোখ সেখানে যেতেই দেখলো কিছু সবুজ তরি তরকারি দেখা যাচ্ছে। কাছে গিয়ে ব্যাগ খুলে দেখলো মুরগির গোস্ত সহ রান্না করতে যা লাগে সব এখানে। আপনার কি মনে হয় ঢাকায় এসব মুরগি, মশলা, কাঁচামরিচ পাওয়া যায় না? যায় তো। তাহলে এগুলো এনেছেন কেন? হুটহাট রোম্যান্টিক হওয়া তার স্বভাবে পরিণত হয়েছে। কাছে এসে আয়েশার কোমর জড়িয়ে বলল, এই বউটা রাগ করা ছাড়া এই পর্যন্ত কিছু করেছে? স্বামীকে রান্নাঘরে খাইয়েছে কোনোদিন? এত মাস হয়ে গেল বউয়ের হাতে স্বাদ নিতে পারলাম না। আমাকে রান্না করতে বলছেন? পারো তো নাকি রান্না? আপনার কি মনে হয়? দেখে মনে হয় রাগ আর কাটকাট কথা ছাড়া কিছুই পারো না। আয়েশা ভ্রু উঁচিয়ে আদনানের কাঁধে হাত রাখল। কি খেতে চান? কি কি রান্না করতে পারো? পারি তো সব রান্না করতে। আপনি চিকেনটাকে কিভাবে খেতে চান? লাইক চিকেন কোরমা, ফ্রাইড চিকেন, নাকি কড়াই চিকেন? আমার বউয়ের এত গুণ, সব রান্না জানে। জি স্যার, সব জানে। আপনার ভাগ্য অনেক ভালো। আপনার বাসায় আসার পর আপনাকে দিন রাত রান্না করে খাইয়ে 100 কেজি বাড়িয়ে ফেলবো। ও তো ম্যাম, শুরুটা না হয় আজকেই করুন। এখানে চিকেন কোথায় পাবো স্যার? আপনি বড্ড বেখালি ম্যাডাম। দরজার পাশে যে আরেকটা দরজা আছে, সেটা কখনো খুলে দেখেছেন? আদনান আয়েশার হাত টেনে নিয়ে গেল দরজার সাথে রুমটাতে। আসলে রুম নয়, একটা ছোট্ট কিচেন। এই হোটেলের কয়েকটা রুমে গেস্টদের সুবিধার জন্য ছোট্ট কিচেন আছে। মোটামুটি সব জিনিসই সেখানে রাখা। বাকি তো আদনানই এনে দিয়েছে। শুরু করা যাক তাহলে। খাবেন কি সেটা বলেন। কড়াই চিকেন খাবো, অনেক দিন খাই না। আয়েশা উত্তর না দিয়ে নিজের মতো কাজে লেগে পড়ল। এখানে অনেক কিছু থাকলেও সব পায়নি। হোটেলের কিচেন বলে কথা, ঘরের মতন সব হবে না, এটাই স্বাভাবিক। কোনো রকম কাজ চালাচ্ছে, পাক্কা গিন্নির মতন সব কাজ করছে। আদনান সাহায্য করতে চাইলে দিচ্ছে না, 2 হাতে একা সব সামলাচ্ছে। আদনানকে পাশে দাঁড় করিয়ে নিজের কাজে মনোযোগ গভীর করেছে তার। আদনান অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, হাসছে তাকে দেখে। মনে মনে ভাবছে, সে শুধু আমাকে না, আমার সংসারকেও আগলে রাখবে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে। আয়েশাকে বিয়ে করার সিদ্ধান্তে নিজেকে মনে মনে বাহবা দিচ্ছে। প্রায় ঘন্টা পেরিয়ে গেল। শেষে গরম গরম রুটি বানিয়ে আদনানের হাতে দিয়ে বলল ঘরে নিয়ে বসতে। আদনান খাচ্ছে, আয়েশা তার দিকে তাকিয়ে। খাবার কেমন হয়েছে সেটা জানার জন্য তার মন আর নয়ন ব্যাকুল। প্রথম রেঁধেছে তার জন্য, কিন্তু সে কিনা মুখ ভার করে খেয়ে যাচ্ছে। আয়েশা ভেবেছে ভালো হলে অবশ্যই চেহারার হাই ভোল্টেজের হাসি থাকতো, কিন্তু সে তো কিছুই বলছে না। মুখটাও কেমন যেন ভার ভার। মনটা উদাস হয়ে গেল আয়েশার। উঠে বারান্দায় চলে যেতে নিলে এক হাতে আদনান তাকে টেনে পাশে বসায়, আঙুল দিয়ে ইশারা দিয়ে বলে বসতে। হাত ধুয়ে ফিরে এসে বলল, হাত দুটো দাও তো তোমার। হ্যাঁ। হাত দুটো এগিয়ে দাও। কেন? এত জঘন্য খাবারের জন্য শাস্তি দেব। এমনিতেই মন খারাপ ভর করেছিল আয়েশার মনে, এখন কেঁদেই দেবে। আয়েশা হাত না বাড়িয়ে বসে থাকে। আদনান তার হাত দুটো টেনে আলতো করে 2 হাতে চুমু দেয়। হঠাৎ চুমুতে আয়েশা হতবাক নয়নে তাকিয়ে আদনানের দিকে। যত দ্রুত সম্ভব আমি তোমাকে বাড়িতে তুলছি, আর ওয়েট করা সম্ভব হবে না। একে তো প্রেমের জালে ফাঁসিয়েছ, এখন এত টেস্টি খাবার খাওয়ালে। আমি আর তোমাকে রাখছি না তোমার বাসায়। নেক্সট মাসেই ডেট ফিক্সড করতে বলবো, ওকে? আপনি অনেক খারাপ, ভয় পাইয়ে দিয়েছিলেন আমায়। সরি জান। সেদিনও শুনেছিল জান ডাকটা, কিন্তু সেদিন রিহানের কলের ফলে সেখানে খেয়াল যায়নি। আজ কেমন যেন লজ্জা লাগছে। চোখ বন্ধ, মাথা নামিয়ে ফেলতেই আদনান বলে উঠল, হয়েছে লজ্জাপতি, আর লজ্জা পেতে হবে না। আসুন খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষে বিছানায় গা এলিয়ে দিয়েছে আয়েশা।
আদনান অর্ধ শুয়ে ল্যাপটপে মুভি খুঁজছে। ভালো কোনো মুভিই খুঁজে পাচ্ছে না। একটা রোম্যান্টিক মুভি খুঁজে বের করে আয়েশাকে ডাকছে।